A very good morning to everyone. তোমাদের ক্লাস 5 এর সাহিত্য পল্লী বইয়ে নতুন একটা কবিতা শুরু হয়েছিল, তাই তো? কোন দেশে? Mute your mic, students. Please mute your mic. Mute your microphone. ওকে, তো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কোন দেশে এই কবিতাটা তোমাদের শুরু হয়েছিল। তো কবিতাটা যেহেতু আমি প্রথম দিন ক্লাস নিইনি, প্রথম দিন তোমাদের আমি বোঝাইনি, তো আজ আমি খুব সামান্যভাবে খুব সংক্ষিপ্ত আকারে কবি সম্পর্কে কিছু বলে প্রথম থেকে কিছু আলোচনা করে শেষ যে দুটো স্তবক তোমাদের বাকি রয়েছে সে দুটো আমি পড়িয়ে আজকে কবিতাটা শেষ করব, কেমন? তো বাংলা সাহিত্যে বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন নামে অভিহিত করা হয়ে থাকে। কীরকমভাবে? যেমন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। সুকান্ত ভট্টাচার্য, তাকে কিশোর কবি বলা হয়ে থাকে। ঠিক সেরকমই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বা বিশ্বকবি, এরকম বিভিন্ন নামে বাংলা সাহিত্যে বিভিন্ন কবি সাহিত্যিকদের আমরা বিভিন্ন নামে পরিচিত হতে দেখেছি। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কোন দেশে, এই কবিতার যিনি কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তাকেও কিন্তু একটি বিশেষ নামে আখ্যায়িত করা হয়ে থাকে। তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে বাংলা সাহিত্যে বলা হয়ে থাকে ছন্দের জাদুকর। কেমন? ইয়েস শ্রেয়া, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, কেউ কিন্তু স্ক্রিন শেয়ার করবে না, বারবার বারণ করছি আমি, স্ক্রিন শেয়ার করবে না কেউ। স্ক্রিন শেয়ার করলে আমি কিন্তু তাকে এখান থেকে আউট করে দেব, ডিসকানেক্ট করে দেব তাকে। অনিক সাহা, ওকে। তো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়ে থাকে। ছন্দ নিয়ে তার খেলা, তার রচনার মধ্যে, তার বিভিন্ন লেখা কবিতা কাব্যগ্রন্থ যা কিছু আছে তার মধ্যে ছন্দ নিয়ে খেলার একটা প্রবণতা, এবং বেশ সুন্দরভাবে তিনি ছন্দের পর ছন্দ সাজিয়ে একটা অন্য জগতেই যেন আমাদের পাঠকদের নিয়ে চলে যান। এই কবিতাটা, আজকের যে কবিতাটা কোন দেশে, এটা বেসিক্যালি বাংলাদেশের সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, পরিবেশ প্রকৃতির বর্ণনা, এবং তার সাথে সাথে অবশ্যই বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের বর্ণনাও আছে, এবং তার সাথে যে কালচারের ব্যাপারটাকে, বাংলার যে কালচার, বাংলার যে ঐতিহ্য, তাকে কিন্তু মানে তার গৌরবে আমরা গৌরবান্বিত, এবং তাকে আমরা গর্ববোধ করছি যে আমরা সেই বাংলায় জন্মে সেই সমস্ত কিছুকে আমরা আমাদের নিজেদের মধ্যে করে পেয়ে। তো প্রথম দুটো স্ট্যান্ডার মধ্যে আমি দেখেছি কিছু গাছপালার নাম, তোমরাও লক্ষ্য করেছো কিছু গাছপালার নাম, এবং বেশ কিছু পাখির নাম আছে, যে পাখিগুলো এবং যে গাছপালাগুলো কবি আমাদের পরিচিত করিয়েছেন এদের সাথে, এবং তার সাথে এটাও বলেছেন এই সমস্ত কিছুই যেন শুধুমাত্র একান্তভাবে বাংলার নিজস্ব সম্পত্তি, এবং এগুলো শুধুমাত্র বাংলাতেই পাওয়া যায়, এগুলো কিন্তু আর কখনোই সম্ভব নয় অন্য কোথাও গেলে সেটা পাওয়া। ঠিক সেরকমভাবে তিনি কিছু ফুলের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে প্রধান হচ্ছে রক্তপদ্ম বা লাল বর্ণের পদ্ম, যাকে ভালো বাংলায় আমরা কোকোনট বলে থাকি, ঠিক আছে? তাকে তুলনা করা হয়েছে সোনার সাথে, গলিত সোনার সাথে তার তুলনা করা হয়েছে, সোনার মতো মূল্যবান, সোনার বর্ণের মতো উজ্জ্বল সেই বর্ণ, এবং তাকে সোনার পদ্মের সোনার সাথে তুলনা করা হয়েছে। দূর্বা এক জাতীয় নরম ঘাস, তো মাটিতে চলতে গেলেই দূর্বা যেন তার কোমল গালিচা বিছিয়ে দিয়েছে আমাদের পায়ের উপরে, মানে মাটির যে রুক্ষতা, সেই রুক্ষতাকে আটকানোর জন্য, বা সেই রুক্ষতা যাতে আমাদের বিদ্ধ না করতে পারে তার জন্য সুন্দরভাবে দূর্বা যেন তার নরম কোমল গালিচা বিছিয়ে দিয়েছে। হোয়াট হ্যাপেন? তো এই সমস্ত বর্ণনার সাথে সাথে বেশ সুন্দরভাবে তিনি নানান পাখিদের বর্ণনা দিয়েছেন, দোয়েল, শামা, ফিঙে ইত্যাদি বিভিন্ন পাখির বর্ণনা দিয়েছেন, এবং জলচর পাখি হিসেবে মরাল, মরালির বর্ণনা আছে। মরাল কথার অর্থ হাঁস, মরালি হচ্ছে সেই মরালের স্ত্রীলিঙ্গ রূপ, অর্থাৎ যদি মদ্দা হাঁস, এবং তার স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে মাদি হাঁস, ঠিক আছে? তো এই যে সব মিলিয়ে গাছপালা, প্রকৃতি এবং কিছু পাখি, সমস্ত কিছু সজীব এবং নির্জীব উভয় মিলিয়ে আমাদের
আমাদের বাংলার যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যে অভিভূত কবি আমাদেরও নিয়ে গেছেন এক অন্য কল্পনার জগতে, এবং সেখানে গিয়ে তিনি এটা আমাদের রিয়ালাইজ করাচ্ছেন, যে অনুভব করাচ্ছেন, যেটা কিন্তু একমাত্র সম্ভব এটা একমাত্র সম্ভব কিন্তু শুধুমাত্র বাংলাদেশে থেকেই, বাকি কোথাও থেকে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। বেশ, তো আজ আমরা পড়ব 3 নম্বর অনুচ্ছেদ থেকে পেজ 86। ওকে, পেজ 86 এর 3 পরিচ্ছেদ থেকে আমরা পড়ছি স্তবক থেকে। কোন ভাষা মরমে পশি, আকুল করি তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। এখানে দেখো বেশ কিছু অচেনা নাম আমরা পাচ্ছি এখানে। চণ্ডীদাস, রামপ্রসাদ, তোমাদের জন্য নামগুলো অনেকটাই অচেনা, পরিচিত হওনি এখনো সেভাবেই নামগুলোর সাথে। ওকে, তো এখানে প্রথম লাইনটা দেখো, কোন ভাষা মরমে পশি, অর্থাৎ কোন ভাষা হৃদয়ে প্রবেশ করলে সেই ভাষা আমার প্রাণকে আকুল করে তুলছে। যে কোনো জাতির ক্ষেত্রেই তার মাতৃভাষা ভীষণভাবে প্রিয়, তার আবেগ অনুভবকে প্রকাশ করার জন্য, রাগ দুঃখ হতাশাকে প্রকাশ করার জন্য মাতৃভাষার থেকে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না। তো এখানে আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলা হচ্ছে, বাঙালি জাতির সম্পর্কে কথা বলা হচ্ছে, এবং অবভিয়াসলি বাংলা ভাষা নিয়ে কথা বলা হচ্ছে, তাই তো। তো সে কারণে এখানে বলা হয়েছে কোন দেশ, সেই দেশে যেখানে গিয়ে এই ভাষা শুনলে আমার মনের ভিতর ব্যাকুল হয়ে ওঠে, প্রাণ আমার ব্যাকুল হয়ে ওঠে। কোন দেশে সেই ভাষা, যে ভাষাকে আমার হৃদয়ে প্রবেশ করছে, যে ভাষা। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান। বাউল হচ্ছে বাংলার বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত একটি বিশেষ শ্রেণীর ধর্ম সাধক। এদের প্রধান জীবিকা বৃত্তি হচ্ছে ভিক্ষাবৃত্তি। ওকে, নো নিড টু সেন্ড এনি কাইন্ড অফ ইমোজিস and stop talking. Okay students, concentrate on your own class. তো বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত একটি বিশেষ শ্রেণীর ধর্ম সাধক হচ্ছে এই বাউল। এদের বৃত্তি হচ্ছে ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তি, ভিক্ষা করে এরা কিন্তু নিজেদের জীবনযাপন করে থাকে। তো সেই বাউলরা একটি বিশেষ সুরে গান গায়। তো সেই বিশেষ সুরে গান গাওয়াটাকে বলা হয়ে থাকে বাউল সুর। ওকে, বাউলের সুরে বাউলরা গান গেয়ে থাকে, বাউল গান বলা হয়ে থাকে সেই গানটা। তো এই বাউল গান আমি বাংলা ছাড়া আর কোথায় পাবো, যেটা বাংলার একেবারে নিজস্ব ঐতিহ্য, নিজস্ব কালচার। তো এটা আমি বাংলা ছাড়া কিন্তু আর কোথাও পাবো না। নেক্সট, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে। বৈষ্ণব পদাবলীর একজন বিশিষ্ট কবি হচ্ছেন চণ্ডীদাস, যাকে বীরভূম বা বাঁকুড়া যে কোনো একটা জায়গাতে জন্মস্থান ধরে নেওয়া হয়ে থাকে। ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। তো বৈষ্ণব পদাবলী সম্পর্কে বিভিন্ন পদ রচনা করেছেন। বাংলা সাহিত্যে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভাগ আছে, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, শ্যামা সঙ্গীত, আগমনী পর্যায়ের গান, এসব অন্নদা মঙ্গল, এরকম বিভিন্ন ভাগ আছে। এগুলো বড় হলে তোমরা আরও জানতে পারবে। তো সেই বৈষ্ণব পদাবলীর একজন বিশিষ্ট কবি হচ্ছেন এই চণ্ডীদাস, ভীষণ বিখ্যাত একজন কবি। এবং এই চণ্ডীদাসের পদ ভীষণভাবে আমাদের মরমে ছুঁয়ে যায়, হৃদয় স্পর্শ করে যায়। তো এখানে সেই চণ্ডীদাসের কথাই বলা হয়েছে। এবং রামপ্রসাদ, আরও একজনের নাম আমরা পাচ্ছি রামপ্রসাদ। রামপ্রসাদের, আচ্ছা সাত্বিক ডিসকানেক্ট করে আবার জয়েন করো। রামপ্রসাদের ক্ষেত্রে রামপ্রসাদও কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব কি করেছেন, বিভিন্ন ধরনের শ্যামা সঙ্গীত লিখেছেন এবং বাংলা সাহিত্যে একটি অনবদ্য স্থান তিনি অধিকার করে আছেন রামপ্রসাদ। তো এই রামপ্রসাদও কিন্তু অষ্টাদশ শতাব্দীর মানুষ তিনি, এবং ইনি উত্তর চব্বিশ পরগনার হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার যে সঙ্গীতগুলো, তার রচিত যে সঙ্গীতগুলো, এদের একটি নির্দিষ্ট নাম আছে। এদের বলা হয়ে থাকছে যে রামপ্রসাদী
সুর বা রামপ্রসাদের গান, ঠিক আছে। তো এরকমই বিভিন্ন ব্যক্তিত্বের কথা এখানে বলা হয়েছে, চণ্ডীদাস, রামপ্রসাদ, এই সুরগুলো আমরা কোথায় পাবো? বাংলা ছাড়া কোথাও পাবো না। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক দুঃখ পাই রে? কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক? মোদের পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুঃখ দুর্দশার কথায় আমাদের নিজেদের হৃদয় উদ্বেলিত হয়ে ওঠে? আমরা পর্যন্ত দুঃখিত হয়ে উঠি, সবার থেকে বেশি দুঃখিত হই নিজের জাতির অবনতি দেখে, নিজের দেশের অবনতি, নিজের দেশের দুর্দশার কথায় আমরা সব থেকে বেশি ব্যথিত হই, সব থেকে বেশি কষ্ট পাই। আর কোন দেশের গৌরবের কথায় আমরা গৌরবান্বিত হয়ে থাকি? নিজের স্বজাতি এবং স্বদেশের জন্য কিন্তু আমরা কোনো ভালো কাজের ক্ষেত্রে কোনো গৌরবের অধিকারী যদি সেই দেশ বা জাতি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নিজেদেরও সেই গৌরবের সমান অংশীদার বলে বা সমান অধিকারী বলে আমরা নিজেদেরকে মনে করে থাকি। মোদের পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে? আমাদের পূর্বপুরুষেরা এই বাংলায় বাস করে গেছে এবং তারা সমাজের জন্য, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কাজ করে গেছেন এবং এখনও করছেন। তো এই সমস্ত পিতৃপুরুষদের চরণধুলি, অর্থাৎ পিতৃপুরুষদের যে আশীর্বাদ স্বরূপ তাদের যে কাজকর্ম, সেগুলোকেই বলা হয়েছে এখানে। তো সেই চরণধুলি আমি কোথায় পাবো? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। বাংলা ছাড়া বা আমি আমার বাংলাদেশ ছাড়া, আমার প্রাণের বাংলাদেশ ছাড়া কিন্তু আমি কোথাও পেতে পারি না। কবিতাটা বেশ সুন্দর একটা আবেগের কবিতা, যে কবিতার মধ্যে, এই কবিতার মধ্যে শুধুমাত্র কবি কিন্তু বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বা গাছগাছালি বা পশু পাখির কথা বলেই কিন্তু ক্ষান্ত থাকেননি। তিনি এনেছেন রামপ্রসাদ, চণ্ডীদাসের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের কথা, এবং তিনি ভারতের বা বাংলাদেশের দুঃখ দুর্দশা এবং তার গৌরবের যে সমান অধিকারী আমরা সমানভাবে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। Any problem, students? Constantly you are talking with each other. কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কোনো কোয়ারিজ? কোনো শব্দের অর্থ জানতে, কোনো লাইনের মানে বুঝতে অসুবিধা? আচ্ছা, এই কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তের বিভিন্ন যে কাব্যগ্রন্থ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে বেনু ও বীণা। সেই বেনু ও বীণা কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে। কেমন? তো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা কবিতার উৎস হিসেবে কিন্তু কবিতার মাথার উপরে লিখে রাখতে পারো, বেনু ও বীণা কাব্যগ্রন্থ। ওকে স্টুডেন্টস? আর এখানে এক পাখির নাম আছে দোয়েল, শ্যামা, ফিঙে, এবং এছাড়াও আছে চাতক পাখি। তো চাতক পাখি সম্পর্কে একটা প্রবাদ আছে যে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া কিন্তু অন্য কোনো জল সে পান করে না। তাই তার যখনই তেষ্টা পায় সে কিন্তু বৃষ্টির জলের জন্য প্রার্থনা করে থাকে, বা এরকম একটা কথিত আছে আর কি, বৃষ্টির জল সে প্রার্থনা করে থাকে। ওকে, তরুলতা, তরু মানে বৃক্ষ বা গাছ, তোমরা জানো প্রত্যেকে, তাই তো? আর লতাও হচ্ছে লতা জাতীয় যে, তরুলতা মানে গাছপালাকেই বোঝাচ্ছে। মরমে পশি, মরম শব্দটার অর্থ হচ্ছে হৃদয়, আর পশি শব্দটার গদ্যরূপ, পশি শব্দটা হচ্ছে কবিতার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কবিতার টার্ম হিসেবে। যেখানে তোমরা সাধু ভাষা, চলিত ভাষা শিখেছো, সেরকমই কবিতার ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার হচ্ছে। তো পশি কথার গদ্যরূপ হচ্ছে প্রবেশ করলো, তাহলে হৃদয়ে প্রবেশ করলো। কোন ভাষা আমার হৃদয়ে প্রবেশ করলো। ওকে নীলাঞ্জন, বুঝতে পেরেছো? দুর্দশায় মোড়া, কথাটা মরা নয়, কথাটা মোড়া। মোড়া কথার অর্থ হচ্ছে আমরা। ওকে, দুঃখে দুর্দশায় অর্থাৎ খুব খারাপ অবস্থা, দুঃখের দিনে বা দুর্দশার দিনে আমরা সবার অধিক দুঃখ কোত্থেকে পাই? মনে প্রবেশ। ফিঙে একটা পাখির নাম বাবা, বাংলায়
পাওয়া যায় বিখ্যাত এক পাখি ফিঙে, দোয়েল, শ্যামা, ফিঙের একটা করে পাখি। Okay, okay students, so today's class up to this. Bye everyone.